সঞ্চালন লাইন না বসায় পায়রার বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে উৎপাদন বন্ধ থাকবে 15 মাস, বাড়বে ভর্তুকি। নতুন সড়ক আইনে নেই যাত্রীদের বিমার বাধ্যবাধকতা, দুর্ঘটনায় ক্ষতিপূরণ মিলবে কল্যাণ তহবিল থেকে। সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়েছে প্রায় 6 ভাগ। গেল 2 মাসে দেশে সবচেয়ে বেশি ছিল খাদ্যপণ্যের দাম। কয়েক দফা বন্যায় নেত্রকোনা সুনামগঞ্জে আমন ফসলের ক্ষতি, দাদন ও ঋণ পরিশোধ নিয়ে চিন্তায় কৃষক। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছে আমি ইফাতারা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। উৎপাদনের জন্য প্রস্তুত কয়লা ভিত্তিক পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, কিন্তু এখনো বসেনি সঞ্চালন লাইন। তাই 1320 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট অলস বসে থাকবে কমপক্ষে 15 মাস। ফলে হোঁচট খেল কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে খরচ কমানোর চেষ্টা, উল্টো বাড়বে সরকারের ভর্তুকি। কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হচ্ছে 5টি। এর মধ্যে 3 বছরে পুরো কাজ শেষ হয়েছে পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের। একটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বছরের শুরু থেকে। 660 মেগাওয়াটের দ্বিতীয় ইউনিটও এ মাসে উৎপাদনে যাচ্ছে। বাণিজ্যিক প্রোডাকশনের জন্য যে পরীক্ষামূলক যে সমস্ত কাজ পরীক্ষা সেগুলি কাজ মোটামুটি শেষ পথে। আমাদের পাওয়ার প্ল্যান্টে 1320 মেগাওয়াট করার জন্য ইনশাআল্লাহ প্রস্তুত হয়ে যাবে এই মাসের মধ্যে। পুরো দমে বিদ্যুৎ উৎপাদন হলেও সঞ্চালন লাইন টানা হয়নি এখনো। একই কারণে প্রথম ইউনিট অলস বসেছিল 6 মাস। পরে পায়রা থেকে গোপালগঞ্জ পর্যন্ত সঞ্চালন লাইন টেনে সংকটের সমাধান করা হয়। পায়রায় যতটুকু বিদ্যুৎ উৎপাদন হবে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে চাহিদা নেই তত। এজন্য গোপালগঞ্জ থেকে ঢাকার আমিনবাজার পর্যন্ত লাইন টেনে জাতীয় গ্রিডে যোগ করতে হবে সেখানকার বিদ্যুৎ। কিন্তু সেটা 2021 সালের ডিসেম্বরের আগে সম্ভব নয়। পদ্মা ব্রিজ অথরিটি পদ্মা নদীর উপরে রিভার ক্রসিং টাওয়ারের ফাউন্ডেশনগুলো ওটা করে দিচ্ছেন। আগামী বছর এপ্রিল নাগাদ ওগুলো ওই ফাউন্ডেশনে ঢালাই শেষ করে আমাদেরকে হস্তান্তর করবে। এই কারণে আমরা আশাবাদী যে ডিসেম্বরের মধ্যে 21-এর এই লাইন আমরা চালু করতে পারবো। এ পরিস্থিতিতে বিদ্যুৎ না পেলেও ভাড়া গুনতে হবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে। অন্যদিকে চাহিদা মেটাতে অন্য কেন্দ্র থেকে বেশি দামের বিদ্যুৎ কিনতে হবে। ক্যাপাসিটি পেমেন্ট দিতে হবে, কিন্তু পাওয়ারটা আমি ইউটিলাইজ করতে পারবো না, সে কারণে অতিরিক্ত তেলের মেশিন চালাতে হবে। সে কারণেই কিন্তু আমার ভর্তুকি সরকারের থেকে ভর্তুকিটা বেড়ে যাবে। প্রায় 700-750 মেগাওয়াট পাওয়ার কম নিচ্ছি, সেটার কারণে কিন্তু আমার ক্ষতি হবে বেশ। চুক্তি অনুযায়ী পায়রা বিদ্যুৎ কেন্দ্রের আয়ু 25 বছর হলেও প্রথম 12 বছরে পুরো ভাড়া শোধ করতে হবে সরকারকে। এ কারণে কেন্দ্রটি থেকে এখনই বিদ্যুৎ না নিলেও দ্বিগুণ ভাড়া গুনতেই হবে। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন সড়ক পরিবহন আইনে যাত্রী ও পথচারীরা বিমা ছাড়াই গাড়ি চালাতে পারবে সড়কে। সেই সঙ্গে কোনো ধরনের দুর্ঘটনা হলে ক্ষতিপূরণও পাবে না যাত্রীরা। তবে বিআরটিএ বলছে নতুন আইনে বিমার বাধ্যবাধকতা না থাকলেও তৃতীয় পক্ষের জন্য কল্যাণ তহবিল গঠন করা হচ্ছে। পরিবহন বিশ্লেষকরা বলছেন সড়কের শৃঙ্খলা ফেরাতে ও দুর্ঘটনার ক্ষয়ক্ষতি কমাতে অবশ্যই বিমার প্রয়োজন রয়েছে। 1983 সালের মোটরযান অধ্যাদেশের 109 ধারা অনুযায়ী যানবাহনের জন্য তৃতীয় পক্ষ বা যাত্রীদের ঝুঁকি বিমা বাধ্যতামূলক ছিল। এই আইনের 155 ধারায় বিমা না থাকলেও দণ্ডের বিধান ছিল। কিন্তু 2018 সালের সড়ক পরিবহন আইনের ধারা 60-এর 1, 2 ও 3 উপধারা অনুযায়ী বিমা বাধ্যতামূলক নয়। তাই বিমা না থাকলেও মামলা দিতে পারবে না আইনশৃঙ্খলা বাহিনী। গত বছরের 1 নভেম্বর থেকে নতুন আইন কার্যকর হলেও এ নিয়ে অনেকের মধ্যেই নেই স্বচ্ছ ধারণা। তাই বিষয়টি অবহিত করে এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে চিঠিও দিয়েছে বিআরটিএ। আগে যেরকম মোটর ভেহিকেল অর্ডিন্যান্সে আমাদেরকে জরিমানার কথা ফিক্স আপ করা ছিল, এখানে বাধ্যতামূলক করা হয়নি। এই ক্ষেত্রে আমরা বিআরটিএ সার্টিফিকেট কাগজ পেয়েছি এবং সেই অনুযায়ী আমরা আপাতত এই ধারায় মামলা দেওয়ার থেকে নিষেধাজ্ঞা এবং বারণ করেছি আমাদের কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা বলছেন কোনো দুর্ঘটনায় পরিবহন কিংবা যাত্রীর ক্ষতি হলে বিমার মাধ্যমে ক্ষতিপূরণ পাওয়া যেত।
তাই তৃতীয় পক্ষের জন্য বীমা বন্ধ করা হলেও প্রথম পক্ষের বীমা অবশ্যই বাধ্যতামূলক করা উচিত। নানা ধরনের আপনার আনসার্টেনটিজ আছে, রিস্কস আছে, এবং সেটা আরেকজনকে ডেন্ট করারও বিষয় রয়েছে। তো সেই জন্য এটা কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্সও বলা হয় ফার্স্ট পার্টিকে, সেটা থাকা উচিত। গাড়ির মালিককে যেমন সুরক্ষা দেয়, যাত্রীদের সুরক্ষা দেয়, পাশাপাশি এই ইন্স্যুরেন্সের এই টুলসটার জন্য চালক কিন্তু দীর্ঘমেয়াদে কিন্তু ভদ্র হয়। বিআরটিএ বলছে তৃতীয় পক্ষের বীমার মাধ্যমে যাত্রীরা তেমন লাভবান হতেন না, তাই নতুন আইনে এটা বাধ্যতামূলক করা হয়নি। তবে যাত্রীদের ক্ষতিপূরণের জন্য কল্যাণ তহবিল গঠন করা হচ্ছে। থার্ড পার্টি ইন্স্যুরেন্স থেকে আসলে ভিকটিম তারা তেমন কোনো উপকৃত হতো না। প্রতিটা মালিকের কাছ থেকে আমরা গাড়ি রেজিস্ট্রেশন ফিটনেসের সময় প্রতিটা মালিকের কাছ থেকে নির্ধারিত হারে আমরা একটা ফিস আদায় করব। দুর্ঘটনায় যারা আহত নিহত হবে তারা আবেদন করলে নিহত ব্যক্তিদের কয়েক লক্ষ টাকার অনুদান দেওয়ার একটা ব্যবস্থা এখানে রাখা হয়েছে। তবে দুর্ঘটনার পর যাত্রীদের ক্ষতিপূরণ যেন নিশ্চিত হয় সে ব্যাপারে সরকারকে সজাগ থাকতে হবে বলে অভিমত বিশ্লেষকদের। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশে বিনিয়োগের ওপর করোনা মহামারীর প্রভাব ও উত্তরণে করণীয় বিষয়ক ওয়েবিনারে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। Offices with whom the business community had to deal. Today's generation, I'm sure the excellent presentation given by our young business leader, Mr. Tanzim Chaudhary, that I don't think he has even heard of the PFOM, and I don't think he even knows what the Chief Controller of Import-Export or what the Director General of Industry is. So I think for us, the passbook, the import permit. So when Mr. Azam Chaudhary complains about a lot of things, and when Nihad was mentioning about legacies, I started remembering these things, and I thought that, you know, we've actually come a long, long way from what used to be. So I'm not saying that, in no way am I saying that what you are, you know, that we should take care of legacies, and we should, definitely we have to do all of that. But I think what has happened at this moment, especially under the dynamic leadership of our Honorable Prime Minister Sheikh Hasina, what she has been able to actually do is that she has given us a new kind of belief in our country. This last 12 years, the way the country has moved forward, the way the economy has grown, this has given us a huge self-confidence. You know, we at 10 years ago, immediately, if you remember, after the military government, when this government came to power, and prior to the military government, the period which we had gone, at that time, the feeling was that, you know, it's going to be business as usual in Bangladesh, and we are going to move forward the way we have been moving for the last so many years. But this last 12 years, Prime Minister's leadership took us to such an extent that a new confidence has come into the citizens of Bangladesh. And that is the main reason why we were able to face this COVID challenge so successfully. Of course, it was the timely intervention of Honorable Prime Minister that goes without saying, but the people responded. সেপ্টেম্বরে প্রায় 6% বেড়েছে মূল্যস্ফীতি। গত মাসে এই হার ছিল 5.97%। এ নিয়ে টানা 3 মাস বাড়ল মূল্যস্ফীতি, ফলে করোনার মধ্যেও ভোগান্তি বেড়েছে সীমিত আয় ও মধ্যবিত্তের। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। এতে জানানো হয়, জুলাই মূল্যস্ফীতির হার ছিল 5.58% এবং আগস্টে ছিল 5.68%। সেপ্টেম্বরে তা আরও বেড়েছে। বিবিএস এর হিসেবে গত 2 মাস খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ছিল 6%-এর বেশি, আর সেপ্টেম্বরে খাদ্য বহির্ভূত পণ্যের দাম কিছুটা বেড়েছে। এ খাতে মূল্যস্ফীতি ছিল 5.12%। গত মাসে গ্রাম ও শহরের মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ প্রায় সমান ছিল, তবে গ্রামে মূল্যস্ফীতির চাপ ক্রমাগত বাড়ছে। এদিকে সেপ্টেম্বরে জাতীয় মজুরি সূচক বেড়ে দাঁড়িয়েছে 5.95 ভাগে।
কয়েক দফা বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশের অনেক জেলার চাষিরা। পাহাড়ি ঢল আর কয়েকদিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রোপা আমন। বৃষ্টি অব্যাহত থাকলে ক্ষতি আরও বাড়ার আশঙ্কা কৃষি বিভাগের। এদিকে ব্যাংক ঋণ আর দাদন নিয়ে আবাদ করায় ঋণের টাকা পরিশোধ নিয়েও চিন্তিত চাষিরা। কয়েকদিনের টানা বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সীমান্তবর্তী বেশ কিছু জেলার নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের মাঠ। তৃতীয় দফা বন্যায় শেরপুরের ৩ উপজেলায় আমন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে দিশেহারা কৃষকরা। এবার বন্যায় অনেকবার তলে গেছে গা, আর লাগানোর কোনো ব্যবস্থা নাই। সব ধান তলাই গেছে, অনেকবার জ্বালা কিনে ফসল লাগানো হয়েছে, তারপরেও এখন তো আর জ্বালা পাওয়া যাবে না, যার কারণে আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত আমরা। আমরা কি খামো, এখন তো লাগানোর সময় শেষ, মানে সরকারের সহযোগিতা চাই আমরা। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান, পানি নেমে গেলে কৃষকরা আমন জাতের সবজির আবাদ করে বন্যার ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবে। আগামী 5 বছর সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করা কর্মকর্তা কর্মচারীদের আকর্ষণীয় উপহার দিবে আকিস গ্রুপ। বুধবার রাজধানীর তেজগাঁওয়ে নিজস্ব কার্যালয়ে এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন গ্রুপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন। তিনি আশা করেন এই উদ্যোগের ফলে প্রতিষ্ঠানের কাজের গতি আরও বাড়বে। এ সময় তিনি জানান, কর্মকর্তা কর্মচারীদের সততা ও সৃজনশীলতা মূল্যায়ন করে বাড়ি, ফ্ল্যাট ও গাড়ি সহ বিভিন্ন পুরস্কার দেয়া হবে। এই কর্মসূচির অংশ হিসেবে আকিস গ্রুপের কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগের উপমহাব্যবস্থাপক রুহুল ইসলামকে একটি গাড়ি উপহার দেওয়া হয়। তিনি এই প্রতিষ্ঠানে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন গত 20 বছর ধরে। আর এই ছিল আজকের অর্থনীতি সারাদিনের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।